अटल बिहारी वाजपेयी अमर रहे, अटल जी अमर रहे। उपस्थित স্মাইল বুদ্ধ নাম দিয়ে স্মাইলিং বুদ্ধ এবং তার ফলে সারা দুনিয়াতে নড়ে গেছিল যে ভারত পরমাণু শক্তিধর দেশ হয়েছে। তার জন্য আমাদেরকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছিল, ধমকি শুনতে হয়েছিল। অটলজি পেছনে হাঁটেননি, পেছনে তাকাননি, সামনেই তাকিয়েছিলেন। তাই আজ ভারতবর্ষ সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে আছে, বিশ্বের সম্মান পাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দেশের তথা দুনিয়ার কোনায় কোনায় যান, সেখানেও ভারত মাতা কি জয় স্লোগান ওঠে, মোদী মোদী আওয়াজ উঠে। ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিক, গ্রাম শহর, শিক্ষিত অশিক্ষিত, গরিব ধনী সবাই আজকে ভারতীয় হিসাবে গর্ববোধ করছেন। এই ভারত নির্মাণে অটলজির বিরাট বড় অবদান ছিল, যোগদান ছিল। সেই মহাপুরুষের যে অবদান তাকে স্মরণ করা, তার স্মৃতিকে ধরে রাখা, তার জীবন থেকে অনুপ্রেরণা পাবো আমরা। সেই জন্য তার মূর্তি স্থাপনা করা একটা দায়িত্ব আমাদের। সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের এই ওয়ার্ডের যারা কর্মীরা ব্রতী হয়েছেন, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষ সহযোগিতা করেছেন, এই মহৎ কাজের জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। অটলজি, স্থানীয় সুধী নাগরিকবৃন্দ, মা বোনেরা, সবাইকে আমি ইংরাজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। যে বছরটা আমরা পার করলাম খুব কষ্টে, হাতে প্রাণ দিয়ে, ভয়ে ভয়ে, এরকম বছর যেন আমাদের জীবনে না আসে সেই কামনা ভগবানের কাছে করি। আগামী একদিন পরে নতুন বছর আসছে। আমি আশা করব নতুন বছরে নতুন আশা উদ্যম নিয়ে নতুন বাংলায় নতুন সরকার আসবে, নতুন বাংলা তৈরি করার সুযোগ পাবো। সবাইকে তাতে সম্মিলিত হওয়ার জন্য আবেদন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজ সাহেবপুকুর চকে 14 নম্বর ওয়ার্ডের যে ভারতরত্ন প্রাক্তন দেশের প্রধানমন্ত্রী অটলজির মূর্তি স্থাপনের সুযোগ এসেছে। আমাকে আপনারা এতে ডেকেছেন, তার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সেই জন্য আবার ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে। অটল বিহারী বাজপেয়ী যে রাস্তা দেখে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই রাস্তায় হেঁটে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সবকা সাথ, সবকা বিকাশ আর সবকা বিশ্বাস, এই যে স্লোগান পুরো সার্থক হয়েছে। সমাজের একদম পিছিয়ে থাকা পেছনের মানুষটি পর্যন্ত দেশের উন্নয়নের সুবিধা পৌঁছচ্ছে, অটলজি সে রাস্তা তৈরি করে দিয়েছেন। সারা ভারতবর্ষকে স্বর্ণিম চতুর্ভুজের মাধ্যমে চওড়া রাস্তা দিয়ে জুড়ে দিয়েছিলেন। সেই রাস্তা থেকে অন্যান্য রাজপথ এবং তার থেকে প্রত্যেকটি গ্রামের সঙ্গে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে সারা দেশকে যুক্ত করেছিলেন, যাতে প্রত্যেকটি মানুষ যাতায়াতের সুবিধা পান। আমাদের গ্রামের গরিব চাষিরা তাদের উৎপাদিত ফসলকে যাতে ক্রেতাদের কাছে নিয়ে যেতে পারেন, শহরে পৌঁছে দিতে পারেন, যোগ্য মূল্য পান, তার ব্যবস্থা করেছিলেন। সেই দূরদর্শী মহাপুরুষ অটল বিহারী বাজপেয়ী গত বছর আমাদের ছেড়ে গেছেন। তার অন্তিম যাত্রায় দিল্লিতে থাকার আমার সুযোগ হয়েছিল। গ্রামে গঞ্জে বস্তিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে নিয়ে গেছেন। সবচেয়ে বেশি লাভবান হয়েছেন এনডিএ সরকারের আমলে গরিব মানুষ। মোদীর দৃষ্টি গরিবদের প্রতি আছে, কারণ তিনি গরিব বাড়ির ছেলে। তাই বাড়িকে ধোঁয়া মুক্ত করতে, মানুষকে রোগ মুক্ত করতে আর গরিবী মুক্ত করার জন্য, অশিক্ষা মুক্ত করার জন্য প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করে চলেছেন। অটলজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই কাজ মোদীই করছেন, আমরাও এগিয়ে চলেছি। বাংলার গরিব মানুষ যাতে তার সুযোগ পায়, গণতান্ত্রিক অধিকার পায়, বেঁচে থাকার সাহস পায়, সেই জন্য ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাজ করছেন। অটলজির কাজ, অটলজির মূর্তি আমাদেরকে আরও প্রেরণা দেবে। এই কাজকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই এসেছেন প্রোগ্রামে। সরকার তারও আর উদ্গাতা তিনি 24টি দলকে সঙ্গে নিয়ে তিনি সরকার চালিয়েছেন। যেসব ছোট ছোট দল রাজ্যের মধ্যে সীমাবদ্ধ থাকতো, আঞ্চলিক দল, সেই সমস্ত দলকেও সর্বভারতীয় রাজনীতির সাথ তিনি দিয়েছিলেন। তাদেরকেও ভারতবর্ষের উন্নয়নে সহভাগী করে, সহযোগী করে মানুষের সেবায় লাগার সুযোগ দিয়েছিলেন। তাই অটলজির মূর্তি স্থাপন একটা সময়োপযোগী এবং আমাদের রাষ্ট্রীয় দায়িত্বের প্রতি আমাদেরকে প্রেরিত করে। এই গলির মধ্যে অটলজির স্থাপনা হয়েছে মূর্তি। নিশ্চয় স্থানীয় মানুষ তার জন্য নিজেদেরকে গর্বিত মনে করবেন। মেদিনীপুর শহরবাসীরও এর থেকে প্রেরণা নেওয়া উচিত। মেদিনীপুর জেলায় মনে হয় প্রথমবার অটলজির মূর্তি স্থাপনা করছেন। আমাদের এই কর্মীরা, অতি সাধারণ কর্মীরা নিজেদের প্রচেষ্টায় এই কাজ করেছেন। আর আগামী দিনে অটলজির পথে চলার জন্য বহু মানুষকে আমরা পাব। তিনি যেসব কাজ শুরু করেছিলেন সেই কাজকে শেষ করে সমাজের আমাদের লাইনে দাঁড়ানো অন্তিম ব্যক্তিটি পর্যন্ত ভারতবর্ষের উন্নয়নের সুবিধা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা পালন করব।
অটলজির পরে তার যোগ্য উত্তরসূরি হিসেবে নরেন্দ্র মোদী যে কাজ করে চলেছেন তার লাভ সারা দেশ পেয়েছে। গরিব মানুষকে লকডাউনের সময় ফ্রি রেশন মোদীজি দিয়েছেন, গরিব মানুষের মাথার উপরে পাকা ছাদ করে দিচ্ছেন, বাড়িতে শৌচালয় তৈরি করে দিচ্ছেন, বিধবা বিকলাঙ্গ এদের জন্য ভাতার ব্যবস্থা করেছেন, সাধারণ মানুষের জন্য 2 টাকা কিলো চালের ব্যবস্থা করেছেন। এবং আমফানের সময় আমরা দেখেছি তিনি নিজে দর্শন করতে এসেছেন গরিব মানুষকে দ্বিতীয় দিন। এর আগে কোনো প্রধানমন্ত্রী আসেননি, হাওয়াইতে হেলিকপ্টারে চড়ে ঘুরে 1000 কোটি টাকা প্রধানমন্ত্রীকে দিয়ে মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে গেছিলেন। মুখ্যমন্ত্রী তার ভাইদের টাকাটা দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী তার উপরে যে আস্থা রেখেছেন সে আস্থার যোগ্য মূল্য দিতে পারেননি। কিন্তু তার যে শক্তি প্রদর্শন করার সুযোগ ছিল না, সাহস ছিল আমাদের সরকারের কাছে। বিজ্ঞানীরা যে আবিষ্কার করেছিলেন সে আবিষ্কার দেশের মানুষের কাছে তুলে ধরার সুযোগ ছিল না। তারা অটলজিকে বলেছিলেন যে আমরা সারা জীবন সাধনা করলাম, যে শক্তি সঞ্চয় করেছি সেটা দেশে। সেই প্রধানমন্ত্রী লকডাউনের সময় যখন আমরা মহামারীতে আক্রান্ত, বাড়ির বাইরে যাওয়া বারণ, কাজকর্ম ব্যবসা বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, মানুষ কি করবে ঠিক করতে পারছে না। তিনি বলেছিলেন চিন্তা করবেন না, আপনারা বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন, আপনাদের বাড়িতে আমরা রেশন পৌঁছে দিয়ে যাবো। তিনি কয়েক মাস ধরে ফ্রি রেশন পৌঁছে দিয়েছেন। এখানে অর্ধেক রেশন আমরা পাইনি, চুরি হয়ে গেছে, কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছেন। এখানে যে মহিলারা উজ্জ্বলা যোজনায় ফ্রিতে গ্যাসের কানেকশন পেয়েছিলেন সেই মহিলাদেরকে উনি 3টি সিলিন্ডার ফ্রি দিয়েছেন লকডাউনের সময়। যাদের জনধন অ্যাকাউন্ট খুলেছিলেন মহিলারা, এরকম 20 কোটি মহিলাকে মাসে 500 টাকা করে বিশেষ অনুদান দিয়েছে বাজার হাট করার জন্য। আমাদের দেশের গরিব চাষিদেরকে, যারা ধান চাষ করেও সঠিক মূল্য পায় না, 1868 টাকা এবারে ধানের দাম কেন্দ্র সরকার দিয়েছে, কিন্তু চাষিরা পান না 1200-1300 টাকার বেশি। গতবারে 1720 টাকা ছিল, চাষিরা 1200 টাকা পেয়েছেন। 500 টাকা 550 টাকা প্রতি কুইন্টালে কাটমানি হয়ে যাচ্ছে। তাই চাষিরা যাতে ঠিক সময় চাষ করতে পারেন, তাদের হাতে পয়সা আছে, প্রত্যেকটি চাষিকে 6000 টাকা করে বছরে বিশেষ অনুদান দিচ্ছেন। সারা দেশের 9 কোটি চাষি 14,000 টাকা করে 2 বছরে পেয়েছেন, বাংলার একজনও পায়নি। দিদিমণি আমাদেরকে পেতে দিচ্ছেন না। গরিব মানুষ চিকিৎসার জন্য ঘরবাড়ি বিক্রি করতে হয়, জমি বিক্রি করতে হয় আত্মীয় স্বজনের চিকিৎসার জন্য, যাতে বছরে 5 লক্ষ টাকা গরিব পরিবার পায়, যে কোনো বড় চিকিৎসালয়ে চিকিৎসা করতে পারে। তার জন্য আয়ুষ্মান ভারত যোজনায় 5 লাখ টাকা প্রত্যেক পরিবারের বিমার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী। সারা দেশে 1.5 কোটি মানুষ সেই সুযোগ পেয়েছেন, পশ্চিমবাংলা একজনও পায়নি, কারণ দিদিমণি দিতে দিচ্ছেন না। মোদীজি টাকা পাঠাচ্ছেন, দিদি ভাইরা খেয়ে নিচ্ছে। এই সরকার যদি থাকবে এই ধরনের লুটপাট চলবে। তাই সরকারকে বার্তা হবে, আগামী মে মাসে যে ভোট আসছে, সরকার পরিবর্তনের, বাংলার পরিবর্তনের ভোট, নিশ্চয়ই আপনারা নিজের ভোট নিজে দেবেন। কেউ চমকাতে পারবে না। কেন্দ্রের পুলিশ আসবে, সেন্ট্রাল পুলিশ, কেন্দ্রের মোদীজির পুলিশ আসবে, এরকম ঝগড়া পোশাক পরে বন্ধ হাতে দাঁড়িয়ে থাকবে। সাল কাজের লাঠি থাকবে হাতে, মারবে, পাঁজর ভেঙে দেবে। যারা রানিং করতে ভোট করতে যাবে হাত করে যেতে হবে। আমি বলে যাচ্ছি, এটা আমরা করবো। সেই জন্য বন্ধু করে ঘোরাবেন না। বাংলার পরিবর্তনের জন্য, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য ভোট হবে। আপনারা আসুন, বন্ধ করে ভোট দিয়ে বিজেপিকে জেতান। যেমন অন্যান্য রাজ্যে আমরা উন্নয়ন করছি, বাংলায় উন্নয়ন করবো। রাজ্যপাল কাজ করছিল, রাজ্যপাল সংবিধান মেনে কাজ করছে। কে বলেছে? সুখেন্দু শেখর রায়। উনি আবার কি করে সংবিধান জানলেন? রাজ্যপাল যা কাজ করছেন এটা বোঝা যাচ্ছে। ওনারা যে লাফালাফি করছেন, রাজ্যপাল ঠিক কাজ করছেন। যদি সংবিধান না মেনে করে থাকেন, তার জন্য অভিযোগ করার জায়গা আছে, ওখানে করুন। মানুষের সামনে চেঁচিয়ে লাভ নেই। বিভিন্ন জায়গায় আজকেও হিংসার ছবি সামনে এসছে। কিছুদিন চলবে, আর এই সরকার এখন মৃত্যুর দিকে এগোচ্ছে, তাই শেষ কামড় দিচ্ছে। হিংসার মাধ্যমে সরকার টিকে থাকার চেষ্টা করছে। পশ্চিমবাংলার মানুষ এটা বেশি দিন সহ্য করবে। নন্দীগ্রাম নিয়ে কি বলবেন? দেখুন, নন্দীগ্রামে কেউ কেউ মনে হচ্ছে ওটা ওদের জমিদারি। হ্যালো, যার লড়াইয়ের ফলে নন্দীগ্রামে পরিবর্তন এসেছিল বাংলায়, তিনি আজকে আমার দিকে চলে এসেছেন। নন্দীগ্রাম দেখিয়ে যারা ভোট নিয়েছিল কিছু করেনি, তারা আজকে নিজেকে হতাশ মনে করছে, আর তাই জোর করে কবজা রাখার চেষ্টা করছে। সাধারণ মানুষ সরে যাচ্ছে, পার্টির লোকেরা সরে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে। এখন হতাশার ফলে একটা উত্তেজনা, একটা বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিমবাংলায় 356 জারি করার ওনারাই চেষ্টা করছেন।
বিজেপির 356 দরকার নেই, মমতার দরকার আছে বাঁচার জন্য। তাই উনি এই ধরনের উৎপাত করাচ্ছেন। নিজে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের কোনো ভূমিকা নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে সরকার পুরোপুরি একেবারে অসফল হয়ে গেছে। একসঙ্গে 138 জন এনজিওর কি বলবেন? এই যেমন যেদিন নাড্ডাজির উপরে আক্রমণ হয়েছে, গণহত্যা করার চক্রান্ত হয়েছিল, ঠিক কালকেও একটা গণহত্যার চেষ্টা হয়েছিল। এরকম একটা সামাজিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপরে আক্রমণ করা, আইন শৃঙ্খলার নামমাত্র কোথাও এটা বোঝা যাচ্ছে। এর ফলে কি হবে, পুরো সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তার দায়িত্ব মমতা ব্যানার্জি। গাড়িগুলো আসুন। বলছি পূর্ব মেদিনীপুরে তো পার্টি অফিস ভাঙচুর হয়েছে, কি বলবেন? সবাইকে রাখো, একসঙ্গে বলে দিচ্ছি। রাজ্যপাল কাজ করছিল, রাজ্যপাল সংবিধান মেনে কাজ করছে, কে বলেছে? সুখেন্দু শেখর রায়। উনি আবার কি করে সংবিধান জানলেন? রাজ্যপাল যা কাজ করছেন সেটা বোঝা যাচ্ছে। ওনারা যে লাফালাফি করছেন, রাজ্যপাল ঠিক কাজ করছেন। যদি সংবিধান না মেনে করে থাকেন, তার জন্য অভিযোগ করে জায়গা আছে, ওখানে করুন। মানুষের সামনে চেঁচিয়ে লাভ নেই। বিভিন্ন জায়গায় আজকেও হিংসার ছবি সামনে এসছে। কিছুদিন চলবে, আর এই সরকার এখন মৃত্যুর দিকে এগোচ্ছে, তাই শেষ কামড় দিচ্ছে। হিংসার মাধ্যমে সরকার টিকে থাকার চেষ্টা করছে। পশ্চিমবাংলার মানুষ এটা বেশি দিন সহ্য করবে। কালকে নন্দীগ্রাম নিয়ে কি বলবেন? দেখুন, নন্দীগ্রামে কেউ কেউ মনে হচ্ছে ওটা তো জমিদারি। হ্যালো, যার লড়াইয়ের ফলে নন্দীগ্রামে পরিবর্তন এসেছিল বাংলায়, তিনি আজকে আমার দিকে চলে এসেছেন। নন্দীগ্রাম দেখিয়ে যারা ভোট নিয়েছিল কিন্তু কিছু করেনি, তারা আজকে নিজেকে হতাশ মনে করছে। আর তাই জোর করে কবজা রাখার চেষ্টা করছে। সাধারণ মানুষ সরে যাচ্ছে, পার্টির লোকেরা সরে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে। এখন হতাশার ফলে একটা উত্তেজনা, একটা বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিমবাংলায় 356 জারি করার ওনারাই চেষ্টা করছেন। বিজেপির 356 দরকার নেই, মমতার দরকার আছে বাঁচার জন্য। তাই উনি এই ধরনের উৎপাত করাচ্ছেন। নিজে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের কোনো ভূমিকা নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে সরকার পুরোপুরি একেবারে অসফল হয়ে গেছে। একসঙ্গে 138 জন এনজিওর কি বলবেন? এই যেমন যেদিন নাড্ডাজির উপরে আক্রমণ হয়েছে, গণহত্যা করার চক্রান্ত হয়েছিল, ঠিক কালকেও একটা গণহত্যার চেষ্টা হয়েছিল। এরকম একটা সামাজিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপরে আক্রমণ করা, আইন শৃঙ্খলার নামমাত্র কোথাও এটা বোঝা যাচ্ছে। এর ফলে কি হবে, পুরো সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তার দায়িত্ব মমতা ব্যানার্জি। উনি আবার কি করে সংবিধান জানলেন? রাজ্যপাল যা কাজ করছেন সেটা বোঝা যাচ্ছে। ওনারা যে লাফালাফি করছেন, রাজ্যপাল ঠিক কাজ করছেন। যদি সংবিধান না মেনে করে থাকেন, তার জন্য অভিযোগ করে জায়গা আছে, ওখানে করুন। মানুষের সামনে চেঁচিয়ে লাভ নেই। বিভিন্ন জায়গায় আজকেও হিংসার ছবি সামনে এসছে। কিছুদিন চলবে, আর এই সরকার এখন মৃত্যুর দিকে এগোচ্ছে, তাই শেষ কামড় দিচ্ছে। হিংসার মাধ্যমে সরকার টিকে থাকার চেষ্টা করছে। পশ্চিমবাংলার মানুষ এটা বেশি দিন সহ্য করবে না। কালকে নন্দীগ্রাম নিয়ে কি বলবেন? দেখুন, নন্দীগ্রামে কেউ কেউ মনে হচ্ছে ওটা তো জমিদারি। যার লড়াইয়ের ফলে নন্দীগ্রামে পরিবর্তন এসেছিল বাংলায়, তিনি আজকে আমার দিকে চলে এসেছেন। নন্দীগ্রাম দেখিয়ে যারা ভোট নিয়েছিল কিন্তু কিছু করেনি, তারা আজকে নিজেকে হতাশ মনে করছে। আর তাই জোর করে কবজা রাখার চেষ্টা করছে। সাধারণ মানুষ সরে যাচ্ছে, পার্টির লোকেরা সরে যাচ্ছে মমতা ব্যানার্জির কাছ থেকে। এখন হতাশার ফলে একটা উত্তেজনা, একটা বিশৃঙ্খলা তৈরি করে পশ্চিমবাংলায় 356 জারি করার ওনারাই চেষ্টা করছেন। বিজেপির 356 দরকার নেই, মমতার দরকার আছে বাঁচার জন্য। তাই উনি এই ধরনের উৎপাত করাচ্ছেন। নিজে পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও পুলিশের কোনো ভূমিকা নেই, আইন শৃঙ্খলা বলে কিছু নাই। এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে সরকার পুরোপুরি একেবারে অসফল হয়ে গেছে। এই যেমন যেদিন নাড্ডাজির উপরে আক্রমণ হয়েছে, গণহত্যা করার চক্রান্ত হয়েছিল, ঠিক কালকেও একটা গণহত্যার চেষ্টা হয়েছিল। এরকম একটা সামাজিক অনুষ্ঠানে হাজার হাজার মানুষের উপরে আক্রমণ করা, আইন শৃঙ্খলার নামমাত্র কোথাও এটা বোঝা যাচ্ছে। এর ফলে কি হবে, পুরো সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হবে। তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। চলো, বাস।